মূল্যস্ফীতির লক্ষ্য অর্জনে প্রয়োজন সাশ্রয়ী মূল্যে খাদ্য ও জ্বালানি সরবরাহ, বলছে সিপিডি। বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ দেখছেন অর্থনীতিবিদরা। ভালো ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংকে ঋণ এবার কমিয়ে আনবে। মানুষের জীবন বাঁচানোর জন্য যে ঔষধ, সেইগুলোর উপরে কমানো উচিত। বাজেট নিয়ে সাধারণের মিশ্র প্রতিক্রিয়া, আয় ব্যয়ের হিসেব করছেন ভোক্তারা, নিত্যপণ্যের স্বস্তি ফেরার আশা। লাইসেন্স বাতিলের পর 8 দিন ছাড়ছেন রোগী স্বজনরা, হাসপাতাল বন্ধের সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা, অব্যবস্থাপনা দূর করার পরামর্শ। এবার কুষ্টিয়ায় দৌলতপুরে 12 জনকে পুশ ইনের চেষ্টা, শঙ্কায় সীমান্ত পারের বাসিন্দারা সতর্ক অবস্থানে বিজেপি। স্বাগত স্টার নিউজের সাথে আছি আমি সূচনা হাসান। বাজেটে 7.5% মূল্যস্ফীতির লক্ষ্য পূরণ করতে হলে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ার এই মন্তব্য করেছে সংস্থাটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, কালো টাকা সাদা করার সুযোগ নৈতিকভাবে ভালো নয়। আন্তর্জাতিক মানদণ্ডে সরকারের ঋণ জিপিডি অনুপাত কম হলেও বাজেটের ঋণের ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি মোকাবেলায় ঋণের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছে সিপিডি। 6.5% জিডিপির প্রবৃদ্ধি অর্জনে যে বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে তা পূরণ নিয়ে সন্দেহ রয়েছে বলে উল্লেখ করা হয়, যদিও সার্বিক অর্থনীতি লক্ষ্যমাত্রাগুলো নিয়ে আশাবাদী সিপিডি। এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি ব্যয়ের সঠিক ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি। যারা সিপিডির ফেসবুকে যুক্ত হয়েছেন, তো আজকের এই ধন্যবাদ জানাচ্ছি। আমরা বহু বছর থেকে চ্যানেল আই, আমার বাদিকে আছেন প্রফেসর মুস্তাফিজুর রহমান, মিস তাজনিন তাহা, প্রোগ্রাম অ্যাসোসিয়েটদের মধ্যে এখন আগামী অর্থ বছরে 7.5% করা হয়েছে। সেটা অর্জন করতে হলে আসলে অনেক ধরনের পদক্ষেপ নিতে হবে, অনেক ধরনের ভালো ভালো উদ্যোগ নিতে হবে। এর মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে যে খাদ্যের সরবরাহ, কারণ আমাদের মূল্যস্ফীতিটা আমরা জানি যে এখন সরবরাহজনিত একটা সমস্যার কারণেই হচ্ছে, এটা চাহিদাজনিত না। সেখানে খাদ্যের সরবরাহ বাড়াতে হবে, জ্বালানির সরবরাহ বাড়াতে হবে অ্যাফোর্ডেবল প্রাইসে। বড় বড় লক্ষ্যমাত্রার প্রস্তাবিত বাজেটের বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। নতুন বাজেট মূল্যস্ফীতি কমানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়াবে বলে আশা করছেন তারা। তবে রাজস্ব আদায়ের গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আর ব্যবসায়ীরা বলছেন, বাজেট বাস্তবায়ন হলে বাড়তে পারে বিনিয়োগ। 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 9 লাখ কোটি টাকা ছাড়িয়েছে আসছে অর্থবছরের বাজেট। 2026-27 অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, তেমনি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, এবার ব্যাংক আর জ্বালানি খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই মুহূর্তে যদি বিনিয়োগ বান্ধব স্টেপস না নেওয়া যায়, তাহলে যেটা হবে যে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে না। বরঞ্চ এখন যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যে কর্মসংস্থান কমে আসছে কিংবা বেকারত্ব বাড়ছে, যদি যেভাবেই বলি না কেন, সেই ট্রেন্ডটা রিভার্স করতে না পারলে আসলে আমাদের দারিদ্র্য বাড়তে থাকবে আরও। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। এতে করে ব্যবসায়ীরা পেতে পারে স্বস্তি। তবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করলে দেশে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন তারা। সেজন্য অর্থনীতিকে চলতে হবে স্বাভাবিক গতিতে। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যদি আমরা এরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট, আমাদের যে লজিস্টিকগুলো আছে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলো দিয়ে আমরা যদি তাদের জন্য একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি এবং তার রিটার্নটা সে যাতে স্বস্তিদায়কভাবে নিতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে আশা করি যে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা গতি আসবে, প্লাস কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। তার মতে, জনগণের সেবা নিশ্চিত করে সরকার যদি ব্যয় সাশ্রয়ী হয় তাহলে অনেকটাই সহজ হবে আয় ব্যয়ের হিসেব মেলানো। তবে ব্যয় করতে হবে অর্থনীতি সচল রাখতে। কেউ যে টাকা চুরি করে নিয়ে গেলে আমরা বলি কি তিনটা ক্ষতি হয়। একটা হচ্ছে আমার এখানে কর্মসৃজন হতো, সেটা না হয়ে বিদেশে কর্মসৃজন হচ্ছে। আমার এখানে জিনিস উৎপাদন হতো, আমার লোকেরা ন্যায্য মূল্যে জিনিসটা পাইতো, সেইটা না হয়ে বিদেশের উৎপাদন বাড়াচ্ছ, তুমি টাকা নিয়ে গেছো ওখানে। তো সেই জন্যই এইসব জায়গায় শৃঙ্খলা এনে বিনিয়োগ করা, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে সংকোচন করে অর্থনীতিকে সচল করার জন্য এই ব্যবস্থা। এছাড়াও অর্থনীতি স্থিতিশীল রাখতে আয় ব্যয়ের সমতা আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের। জীবনযাত্রার ব্যয় আর নিত্যপণ্যের দাম নিয়েই ভাবছেন সবাই। কেউ বলছেন এবারের বাজেট স্বস্তি দেবে, আবার অনেকের মতে বাজেট বাস্তবায়নে শেষমেশ জনগণের পকেট কাটা যাবে। তবে গত কয়েক বছরের চেয়ে এবারের বাজেট তুলনামূলক গরিব বান্ধব বলে মত বেশিরভাগের। গেল কয়েক অর্থ বছরের মতো এবারও বিশাল অঙ্কের 9,38,000 কোটি টাকার বাজেট দিল নতুন সরকার। বাজেট ঘোষণার পরদিনই ঢাকার কাঁচা বাজারগুলোতে চিরচেনা বাস্তবতা। তবে ক্রেতা বিক্রেতাদের আলোচনায় কোনটার দাম বাড়ল আর কোনটার দাম কমল। এবারের বাজেটে জিরা, দারুচিনি, এলাচ সহ সব ধরনের মশলা এবং খেজুরের আমদানির উপর থেকে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করায় কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। আগের সরকারের যে বাজেটগুলো ছিল ওগুলো তো আপনার বাজেট হওয়ার আগে তেলের দাম প্রতি পিজে 10 টাকা 15 টাকা বাড়তো, বা প্রতি লিটার 5 টাকা 10 টাকা বাড়তো। এখনও এরকম কোনো প্রভাব নেই বাজার। চাল ডাল, তেল ডাল এসব দাম জিনিস তো কমাইছে। বাজেট মাত্র কালকে হয়েছে, এখনো বাজেটে কোনো প্রভাব মার্কেটে পড়ে নাই। একই সাথে ক্যান্সারের ঔষধ, হার্টের রিং এবং কিডনি ডায়ালিসিস ফিল্টারের মতো গুরুত্বপূর্ণ ভ্যাট তুলে নেওয়ায় কমবে চিকিৎসা খরচ। স্বস্তি এসেছে ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইল ফোনের দাম কমার ঘোষণাতেও। হার্টের রিং এটার যে একটা বাজেট, এটা দিয়ে কর নাকি উঠিয়ে নিছে, তো আলহামদুলিল্লাহ ভালো। এটা তো সাধারণ জনগণের জন্য সবচেয়ে উপকৃত। ওষুধ তো সবারই দরকার হয়, এটা গরিব হোক আর বড় লোক হোক, এটা তো আর আলাদা কোনো ডিফারেন্ট কোনো মানুষের জন্য না, সবার জন্য প্রয়োজন। অন্যদিকে রড ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির আভাসে বাড়ি নির্মাণে হাত দেয়া সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ। অন্যদিকে তামাকজাত পণ্য ও বিলাসী বিদেশি প্রসাধনীর দাম বাড়লেও তা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সাধারণ ক্রেতাদের। বাজেটকে ইমপ্লিমেন্টেশনের জন্য আবার আমাদের উপরে আবার নতুন করে আবার ঋণের বোঝা যেন আমাদের জন্য না হয়। সরকার অত্যন্ত সুনিপুণভাবে চেষ্টা করছে যে বাজেটটা সহনশীল হয় জনগণের জন্য। এখন পর্যন্ত বাজেটের কোনো প্রভাব নেই নিত্যপণ্যের বাজারে। তবে 60টি পণ্যের দাম কমার আলোচনায় স্বস্তিতে মানুষ। আশা করছেন লাগামহীন বাজারে আগুন লাগাবে না এবারের বাজেট। ইন্ডিভিজুয়াল ট্যাক্সে আগে ছিল হচ্ছে প্রথম স্ল্যাব 5%, সেটাকে প্রথম স্ল্যাব 10% করে দিয়েছে, যেখানে 5% বাড়ছে। মানে হয়তো আমরা এটা খেয়াল করব না, আমাদের ট্যাক্স হয়ে যাবে, কিন্তু মানে জনগণ যারা ট্যাক্স পেয়ার আছে তাদের জন্য এটা একটা বার্ডেন হয়ে যাবে। সংসদে বসে বসে আর দাম বাড়ায় কমায়। কেউ বাজারে আছে, আপনিই দেখেন না সরকার কেউ আছে কিনা, না আছে একটা সিটি কর্পোরেশনে কেউ আছে যে এই কত কেজি কি সমাচার। বড় স্বপ্নের বিশাল অঙ্কের এই বাজেট আসলে কতটা জনবান্ধব তা বুঝতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট এবার ঘোষণা করা হয়েছে বলে দাবি করছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে রাজধানীর মগবাজারে জাতীয় বাজেট নিয়ে সংগঠনের অবস্থান ও পর্যবেক্ষণ নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারের দেয়া বাজেটে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। দলীয় কর্মীদের ভাগ বাটোয়ার বাজেট এটি। বাজেটে দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে, যা বিগত ফ্যাসিস্ট সরকারের পথকেই অনুসরণ করার শামিল বলেও মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 8 দিন হাসপাতালে লাইসেন্স বাতিলের পর বিপাকে পড়েছেন চিকিৎসাধীন রোগীরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন কোনো রোগী ভর্তি করতে পারবেন না হাসপাতালটি। ছুটির দিন সকাল থেকে হাসপাতালে যাওয়া নতুন ও ফলো আপ রোগীদের চিকিৎসা ছাড়াই ফেরত চলে যেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালটিতে 416 জন চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে আইসিইউতে 20, এনআইসিইউতে 60 ও সিইউতে 4 জন চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে এরই মধ্যে অনেক রোগী হাসপাতাল ছাড়লেও যাদের অবস্থা আশঙ্কাজনক তারা এই মুহূর্তে জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত হতে পারছেন না। বলছে যে না আমাকে কার্যক্রম বন্ধ, সরকার থেকে নিষিদ্ধ, এই জন্য বন্ধ আছে। আর একটা টিকিট, বাচ্চাদের ওই টিকিটটাও দিতে পারিনি। তো আমি এই মুহূর্তে তো শিফট করার নাই, আর তারাও তো আমাকে ওইভাবে অক্সিজেন থেকে খুলেও দিতে পারতেছে না, 5 লিটারে অক্সিজেন পাচ্ছে। বাচ্চার এখন অক্সিজেন চলতেছে, বাচ্চা ক্রিটিক্যাল অবস্থা, বাচ্চার এখন যে কোনো মুহূর্তে পিএইচও লাগতে পারে। এখন এই মুহূর্তে আমার বাচ্চাকে আমি কোন হসপিটালে নিয়ে যাব? বর্তমান পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইমন মাহমুদ। ইমন, আমাদেরকে একটু জানাবেন এখন হাসপাতালের পরিস্থিতি কি, একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও এখনো যারা চিকিৎসাধীন ছিলেন তাদের চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে প্রায় 173 জন রোগী 24 ঘন্টার মধ্যে তারা ছাড়পত্র নিয়ে অন্য হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া 243 জন রোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে আইসিইউতে রয়েছে 13 জন এবং এনআইসিইউতে 50 জন ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যারা এখন আইসিইউতে এবং এনআইসিইউতে রয়েছে তারা বেশ জটিল অবস্থায় রয়েছে এবং তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটি চলমান না থাকলে, অর্থাৎ অন্যত্র যদি তারা স্থানান্তর করতে হয় সেক্ষেত্রে তাদের জটিলতা আরও বাড়তে পারে, সেক্ষেত্রে তাদের মৃত্যুর ঝুঁকিও আসতে পারে। এই জন্য যারা রোগীর স্বজন রয়েছেন তারাও তাদেরকে এই হাসপাতাল থেকে সরিয়ে অন্য হাসপাতালে নেয়ার ক্ষেত্রেও তারাও স্বস্তি বোধ করছেন এবং তারাও বেশ হতাশাজনক অবস্থার মধ্যেই রয়েছেন। এক প্রকার দোলাচলে তারা আছেন বলা চলে, যেহেতু সরকারের পক্ষ থেকে এই হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যে এখানে যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের যেন দ্রুত অন্যত্র স্থানান্তর করা হয়। তবে এই স্থানান্তর প্রক্রিয়াটি কাদের মাধ্যমে সম্পন্ন হবে সেটি স্পষ্টভাবে উল্লেখ না থাকার একটি জটিলতা তৈরি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যেহেতু সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে এবং তারাই অন্যত্র স্থানান্তর করতে বলেছে, সুতরাং এই স্থানান্তরের ক্ষেত্রে সরকারকেই দায়িত্ব নিতে হবে রোগীদেরকে তারা কোথায় স্থানান্তর করবে সেই বিষয়টি। এবং তবে গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের যে পরিদর্শক টিম এখানে এসেছিলেন তারা বলেছিলেন যে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে তারা কোথায় রোগীদেরকে স্থানান্তর করবে। কিছুক্ষণ পরেই হাসপাতালটির পরিচালক তারিকুল ইসলাম মুকুল তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং আমরা যেটি জানতে পেরেছি রবিবার নাগাদ তারা সরকারের কাছে হাসপাতালের লাইসেন্স ফেরত চেয়ে পুনর্বিবেচনার জন্য আপিল করবেন। তারা আশাবাদী যে আপিল করলে তারা আপিলটি ফেরত পাবেন। এখন দেখার বিষয় রবিবারের আপিলের পরে আসলে কি ঘটে আদ্দিন হাসপাতালের ভাগ্যে। সূচনা এই ছিল আদ্দিন হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। আদ্দিন হাসপাতালের পরিস্থিতি নিয়ে আমাদের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইমন। লাইসেন্স বাতিলের সমাধান নয়, প্রয়োজন চিকিৎসা খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং তার মান উন্নয়ন। আদ্দিনের হাসপাতালে লাইসেন্স বাতিল প্রসঙ্গে এভাবেই নিজেদের মূল্যায়ন তুলে ধরেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানায় আপিলে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরার সুযোগ পাবে অভিযুক্তরা। স্বল্পমূল্যে ভালো চিকিৎসা সেবা দেওয়ার কারণে সুনাম ছিল মগবাজারের আদ্দিন হাসপাতালের, কিন্তু 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বদলে গেছে দৃশ্যপট। দেশ জুড়ে আলোচনা সমালোচনার মাঝে চিকিৎসার লাইসেন্স বাতিল হয় আদ্দিন হাসপাতালের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বাতিল হলেও রয়েছে আপিলের সুযোগ, যেখানে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী
লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। তবে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। চিকিৎসা সেবার দুর্বলতাগুলো চিহ্নিত না করে হাসপাতালের লাইসেন্স বাতিলকে সঠিক সমাধান মনে করেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইনের প্রয়োগ সর্বত্রই হোক, কিন্তু প্রয়োগের আগে মানুষকে উদ্বুদ্ধ করা আইন মানার ক্ষেত্রে এবং আইন দ্বারা যেন সমস্ত মানে নিয়ন্ত্রণ করা যায় সেটিরও ব্যবস্থা করা। তা না হলে কিন্তু একটি হাসপাতাল বন্ধ করলো আরেকটি খুললো, এর মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেন তিনি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোনোটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চলে না, আমাদের দেশীয় অবস্থার প্রেক্ষাপটে চলমান। এই অবস্থায় সরকারের উচিত যে তার পক্ষ থেকে পুরো সহযোগিতা প্রদান করে এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ব্যবস্থা করা, একই সাথে একটি আইনি নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে মানটাকে নিয়ন্ত্রণ করা। শুধু ঘটনার পর তৎপর না হয়ে নিয়মিতভাবে হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। কুষ্টিয়া দৌলতপুরের প্রাকপুর সীমান্তে 12 জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় সে প্রচেষ্টা ভেস্তে গেছে। বিজিবি জানায় শুক্রবার ভোরে প্রাকপুর ইউনিয়নের চরবিল গাথুয়া সীমান্ত দিয়ে 12 জনকে পুষিন করে বিএসএফ। এ সময় স্থানীয়রা তাদের আটক করে বিজিবির সহায়তায় 148 নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকা দিয়ে ফেরত পাঠায়। 12 জনের এই দলে রয়েছে 4 জন নারী, 4 জন পুরুষ ও 4 জন শিশু। বর্তমানে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে। বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাতলি খালের পুনঃখনন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। সাগরপাড়ের এই জেলায় এখন সাজ রব। সরকার প্রধানের সফর ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে রোহিঙ্গা সংকট সমাধান, চারদিকে বইছে দাবির জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে সাজছে পর্যটন নগরী কক্সবাজার। আর এই উৎসবমুখর সাজসজ্জায় দিনরাত কাজ করে চলেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সফরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম চালু ও রোহিঙ্গা সংকট সমাধান সহ একাধিক বিষয়ে সরকার প্রধানের নজর কাড়া হবে। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। দীর্ঘদিন পর আমরা একটা নতুন উপজেলা পাইছি। 7টা ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী আছে। এখানে এই জনগোষ্ঠীর এখন নাগরিক সুযোগ সুবিধা এখন দূরগোড়ায় পাবে। সমুদ্রকন্যা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এমন প্রত্যাশাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। এটা আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে পর্যটক রাজধানীর জন্য ঘোষণা করা হয়, সেই সাথে প্রয়োজনীয় জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার 4 লেন, কক্সবাজারে সদর হাসপাতালে রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি
যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আয়োজকরা জানান সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চকরিয়ায় দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।